আমরা দক্ষিণবঙ্গের মানুষ, পেঁয়াজ রসুন ছাড়া আমাদের রান্না খাওয়ার তৃপ্তিই আসে না। শুরুতেই এই কথাটা কেন বললাম একটু পরে বলছি। শুধু কালো জিরা ফোড়নে দিয়ে চমৎকার একটি রান্না করেছি, নতুন আলু পটল ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। পাটার উপর নিলাম অল্প জিরা, আদা, কাঁচামরিচ, এগুলি একসাথে বেটে নেব। রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল গরম হলে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের দৈনন্দিন ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রুই মাছের পিসগুলোতে লবণ, হলুদ, সামান্য গুঁড়ো মরিচ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। মাছের ঝোল রান্নার জন্য আলু, পটল সব কেটে কুটে রেডি করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। এখন রান্না করতে বেশি সময় লাগবে না। শুরুতেই বলেছিলাম পেঁয়াজ রসুন খাওয়ার কথা। আমরা সবাই জানি এবং মানি, মানতেও হবে। সারা পৃথিবীর সব মানুষের খাদ্যাভ্যাস একরকম হবে না, এটা আমাদের সবাইকে মানতে হবে। আগে কে কিভাবে খেয়েছে, কোনটা খাচ্ছে কোনটা খাচ্ছে না, কেউ কারোটা জানতে পারতাম না। এখন বিজ্ঞানের অবদানে, ইউটিউবের কল্যাণে আমরা সবাই সবার খাদ্যাভ্যাসের কথা বা চাল চলন, ঘরের কথা, বাইরের কথা, সব কিছুই সবাই জানতে পারছি। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, যে কোনো জায়গায় বসে। তাই বলে আমার চিরদিনের খাদ্যাভ্যাসটা আপনার কারণে আমি বদলাতে পারবো না, এটাই সত্য। আপনিও আমার কথা মতো ওভাবে রান্না করে খেতে পারবেন না। বাটা মশলার সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের কম গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ আর একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখছি। যেমন এই মাছের ঝোল রান্নাতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, তারপরও মাছের ঝোলটা খুবই চমৎকার হবে। কিছু কিছু রান্না আমরাও করি পেঁয়াজ রসুন ছাড়া, আবার কিছু কিছু রান্নাতে পেঁয়াজ রসুন না দিলে আমরা খেতে পারি না, সেরকম সবাই। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিলাম, একটা তেজপাতা, একটা কাঁচামরিচও ভেঙে দিয়েছি। ফোড়নটা রেডি হলে গোলানো মশলাটা দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। হলুদের রঙটা কম দেখা যাচ্ছে, তাই আরেকটু হলুদ দিলাম। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দেব গ্রেট করা টমেটো। তখনকার দিনে আমার মায়েরা যখন রান্না করতেন, টমেটো তরকারিতে তেমন ব্যবহার হতো না, টমেটো দিয়ে শুধু টক খাওয়া হতো। এখন আমরা টমেটো দিয়ে তরকারি রান্না করে খেয়ে স্বাদ বুঝে গেছি, তার জন্যই আমরা এখন প্রায় সব রান্নাতেই টমেটো ব্যবহার করি। সেই রকমই আমাদের ঘরোয়া রান্নাগুলি দেখে আপনাদের কারো যদি ভালো লাগে, মনে হয় যদি এরকম রান্না করলে ভালো হবে, তাহলে এভাবে রান্না করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কোনোদিন বলি নাই বা বলবো না যে আমার রান্নাগুলি খুব সুন্দর হয়েছে, এভাবে রান্না করে খাবেন, খেতেই হবে, এই ধরনের কথা কোনোদিনও বলবো না। যদি ভালো লাগে আপনি এভাবে রান্না করে খেতে পারেন, এটা বলতে পারি। মশলার সাথে ভেজে রাখা সবজিগুলো আরও একটু কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট রান্না করার পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আমার আজকের এই রান্নাটাও হয়তো বা কারো কারো রান্নার সাথে মিলে গেছে, কারো কারো রান্নার সাথে মিলে নাই। কেউ কেউ দেখে বলছেন এই রান্নাটা কিভাবে খাবে, এখানে কোনো পেঁয়াজ রসুন নাই, এটা একটা রান্না হলো নাকি। আমি সব সময় যে কোনো রান্না বা যে কোনো কাজ ভারসাম্য বজায় রেখেই করি। সব সময় যে একঘেয়েমি রান্না খাওয়া খেতে হবে তার কোনো মানে নেই। কোনো কোনো সময় এরকম রান্নাও করি, খুবই চমৎকার লাগে খেতে। গত পরশুদিন রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম, ওই ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম। ওই ভিডিওটা দেখে অনেকেই কমেন্টস করেছেন এই রান্নাতে আমরা পেঁয়াজ ব্যবহার করি না, পেঁয়াজ কেন দিলেন, আপনি এই বয়সে কেন পেঁয়াজ খান,
কত রকমের কথা, ঝোল কেন রেখেছেন, আমরা ঝরঝরে খাই, আমরা এভাবে খাই না। কেউ বলছেন আমরা মাখো মাখো রান্না করি, এরকম ঝোল করি না। আমি বলেছিলাম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী খাবার। তো নোয়াখালীরই কয়েকজন কমেন্টস করেছেন, এটা নোয়াখালীর খাবার হতেই পারে না, আমরা এরকম ঝোল রাখি না, এরকম কখনো রান্না করতে দেখি নাই, আমরা মাখো মাখো রান্না করি মুড়িঘণ্ট। বাপরে বাপ, কত রকমের কমেন্টস দেখে আমি শুধু হাসছিলাম আর আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়েছিলাম যে ঠিকই কমেন্টস করেছেন, এভাবে কমেন্টস না করলে আমার মগজ খুলতো না। ডাঁটা শাক শুটকি দিয়ে রান্না করেছি, তবে এই রান্নাতে বেশি করে পেঁয়াজ রসুন বেটে দিয়েছিলাম। শুটকির তরকারি আবার পেঁয়াজ রসুন ছাড়া খাওয়াই যায় না। ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা, শাশুড়ি মা, জেঠিমা ওনারা মুড়িঘণ্ট রান্না করতেন চিড়া ভেজে, চিড়া দিয়ে সাথে অল্প একটু আলু দিত। পরে দেখলাম যে আতপ চালও দেওয়া যায়, সুগন্ধি পোলাওয়ের চাল হলে ওই চালও একটু ভেজে ভেঙে দেওয়া যায়। সেদিন আমি মুড়িঘণ্ট রান্না করেছিলাম চিড়া ভেজে। সবাই বলছে এটা তো চিড়ার ঘন্ট হয়ে গেল, এটা মুড়িঘণ্ট হয় নাকি? আমরা সুগন্ধি আতপ চাল দিয়ে ঝরঝরে করে রান্না করি, ওটাই হলো মুড়িঘণ্ট, এটা মুড়িঘণ্ট নয়। তখন আমিও দুই একজনকে রিপ্লাই দিয়েছি যে আমি যদি চিড়া দিয়ে রান্না করলে চিড়ার ঘন্ট হয়, আপনি যদি চাল দিয়ে রান্না করেছেন সেটা মুড়িঘণ্ট কিভাবে হলো? ওটা তো চাল ঘন্ট হয়ে গেল। দুই তিনজন কমেন্টস করেছেন, হ্যাঁ এই বয়সে আপনি পেঁয়াজ খান, পেঁয়াজ কেন খান? বাবারে, পেঁয়াজ খেলে কি হবে? পেঁয়াজ তো আমরা মাছের সাথে মাংসের সাথে রান্না করে খাই, শুধু শুধু তো আর পেঁয়াজ সব সময় খাই না। যেমন আলু ভর্তা, টমেটো ভর্তা এগুলি মাখা করতে পেঁয়াজ না হলে চলেই না। আপনারা খান না সেটা আপনাদের ব্যাপার, আপনাদের রুচির ব্যাপার। আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি, আমরা না খেলে আমাদের কাছে ভালোই লাগবে না, তার জন্য খাই আর কি। কিন্তু কোনো পূজা পার্বণে, একাদশী বা উপবাস থাকলে, কোনো ব্রত পালন করার সময় একেবারে সাত্ত্বিক আহার করি, নিরামিষ। কিন্তু যখন আমরা স্বাভাবিক অবস্থায় মাছ খেতে পারবো, মাংস খেতে পারবো, তখন পেঁয়াজ রসুন কেন খেতে পারবো না? রান্না ভেদে কোনো কোনো রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করতেই হয়, না হয় ওই রান্নাগুলি খাওয়া যায় না। যেমন সামুদ্রিক মাছ, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আগেই বলেছি নদী বা সমুদ্রের কাছে আমাদের বসবাস। আমার বাবার বাড়ি তো নদীর কাছে, সারা জীবন আমরা নদীর মাছ খেয়ে আসছি। মাঝে মাঝে আমার মাকেও দেখেছি কোনো কোনো মাছ রান্নাতে পেঁয়াজ রসুন দুইটাই ব্যবহার করতেন, আবার পেঁয়াজ ছাড়া কোনো মাছই রান্না করতেন না। পরবর্তীতে দেখলাম কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে বড় মাছের ঝোল রান্নাতে পেঁয়াজ ব্যবহার হতো না, কারণ কিছু কিছু গৃহস্থ বৈষ্ণব আছে যারা মাংস খায় না, মাছ খায়, তারা পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলে ওই মাছ খাবে না, কিন্তু ঘরে যদি পেঁয়াজ দিয়ে মাছ রান্না করে ওটা খেতে পারবে। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলে ওটা খাবে না। আমি এটাই বুঝি না, মাছ যদি খেতে পারবো তাহলে পেঁয়াজ কেন খেতে পারবো না, রসুন কেন খেতে পারবো না? যাই হোক, কমেন্টসগুলি পেয়ে আমার কাছে তেমন কষ্ট লাগে নাই, আনন্দই লেগেছে। আনন্দ লেগেছে এ কারণে, সমালোচনা ছাড়া কোনো মানুষ উপরে উঠতে পারে না, সেটা যেই কাজেরই হোক। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহিণী, রান্নাবান্না এবং ঘরের কাজ করাই আমার দায়িত্ব এবং কর্তব্য। সেই হিসাবে আমি রান্না করি, সেটা দেখে কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এটাতে আমি কিছুই মনে করি নাই, আমি অনেক খুশি হয়েছি। তবে কারো খাদ্যাভ্যাস বা চালচলন কারো উপর চাপিয়ে দেওয়াটা, এটা আমার কাছে একেবারেই পছন্দ নয়। তবে সেরকম গঠনমূলক কমেন্টস করলে আপনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি। এমনিতেই আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনারা তো জানেন, প্রথম থেকে যারা আমাদের ভিডিওগুলি দেখে আসছেন, আমি চার দেয়ালের মধ্যে থেকে একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। ৩ মেয়েকে বিয়ে দিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছি। তারপরে ইউটিউব জগতে এসে আপনাদের সান্নিধ্য পেয়ে আমি এখন অনেক আনন্দে আছি।
এখন আলোচনা সমালোচনার পাত্রও হয়েছি। তার জন্যই আমার কাছে অনেক ভালো লাগে এখন। প্রথম প্রথম যখন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড দিতাম, আমাদের আত্মীয় স্বজন পরিচিত অনেকেই বাড়িতে গেলে বিভিন্ন ধরনের কথা বলতো, এই বয়সে এসে আবার এটা করছেন, এই বয়সে এসে আবার ওটা করছেন। এইসব কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে আমি একজনকে একদিন এমনভাবে ধোলাই দিয়েছি, গালাগালি করি নাই, এমনভাবে বলেছি সে আর কখনো এই ধরনের কথা বলে না। এবার যখন ওদের সাথে দেখা হয়েছিল, কি নম্র ভদ্র বিনয়ী ভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন কত ভদ্রলোক। ওরা কিন্তু আসলেই ভদ্রলোক নয়, কখনোই ভদ্রলোক ছিল না, শুধু আমার কথার ফেঁসে পড়ে ওই ধরনের কথা বলা থেকে বিরত থেকেছিল। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা সবাই আমার আপনের চেয়েও আপনজন। আমি এটা সব সময় বলি, আজও বলছি। তাই মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র, আপনারা কিছুই মনে করবেন না। দুই একজন মানুষ, তারা যেরকম সেরকমই থাকবে, তাদেরকে বলে কয়ে পরিবর্তন করা যাবে না। এবার বলি, নতুন পটল আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এত যে চমৎকার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে খেতে। রান্না শেষে পার্থর জন্য একটা বাটিতে আলাদা করে তরকারি রেখে দিয়েছি, বাকিটা অন্য বাটিতে নিয়ে নিলাম। যতটুকু খেতে পারি, বাকিটা থাকবে, রাতে খাওয়া হবে। খাওয়া দাওয়া শেষে থালা বাসনও ধুই নাই, অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, আকাশে মেঘও আছে। তাই ছাদে চলে আসলাম কাপড়গুলো নিতে। পার্থর কয়েকটা শার্ট প্যান্ট, ওর বাবার কয়েকটা শার্ট প্যান্ট ধুয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে গেছে। সকালবেলায় ধুয়ে মেলে দিয়ে গিয়েছিলাম, এখন দিনের প্রায় 4:30 বাজে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। কেন জানি না ছাদে আসলে আমার কাছে যে এত ভালো লাগে, মুক্ত বাতাস, চারিদিকে তাকাতেই ভালো লাগে। সকালবেলায় যখন ছাদে আসছিলাম কাপড়গুলো মেলে দিতে, তখন টবের সব গাছগুলোতে জল দিয়েছিলাম। এই টবগুলো আমাদের বাড়িওয়ালাদের, ওদিকেও ওনাদের কিছু গাছ আছে, আর আমারও 2টা টব আছে। ওই টবগুলোতে যখনই জল দিই, তখনই আমরা দুজনেই সবগুলো গাছে জল দিয়ে দিই। আমাদের বাড়িওয়ালারা এখানে থাকেন না, তাই গাছে নিয়মিত জল দেওয়া হয় না। আমরা যখন বাসায় থাকি না, তখন আমাদের গাছগুলিও প্রায় মৃত হয়ে যায়। এসেই আগে ছাদে এসে সবগুলো গাছে জল দিয়ে তারপরে অন্যান্য কাজ ধরি। আমি যদি ঘরের কাজ করি, ওনাকে বলি ছাদে এসে গাছগুলোতে জল দিতে। আমাদের বাড়িওয়ালা উনি খুব ভালো মানুষ। ছাদের 2 সাইডে গাছে জল দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। ওখানে 2 জায়গায় বালতি আছে, জগ আছে, ট্যাপ কলে জল আছে, কোনো সমস্যা নাই। গাছে জল দিতে আমাদের কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন গাছে জল দেওয়ার সাথে সাথে গাছগুলো আমার দিকে তাকিয়ে আমাকে আশীর্বাদ করছে, যে আমি জলের জন্য এতক্ষণ হাহাকার করছি, কেউ আমাকে এক ফোঁটা জল দিল না। এই কারণেই গাছে জল দিতে আমার কাছে খুব ভালো লাগে। উনিও যখন দুপুর বেলায় ছাদে আসেন রোদ পোহাতে, তখন উনি যদি জলের প্রয়োজন দেখেন, তখনও কিন্তু গাছে জল দিয়ে যান। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, অনেক কথাই বলে ফেলেছি, কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।